গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আর দুটি নেই। সেই জন্যেই আমরা কখনো কখনো বলি যে জলের আর এক নাম জীবন। তোমরাই বললে জলের আর এক নাম জীবন, কিন্তু আমরা কখনো কখনো সেই জলকে এত খারাপ রকম ব্যবহার করি যে তার থেকে আমাদের মৃত্যুর সম্ভাবনাটা অনেক থেকে যায়। আমরা দেখেছি আমাদের মোট যত পরিমাণ অসুখ হয় তার 60% বেশি অসুখ জলবাহিত। তাই আমরা কি বলবো যে জলের অপর নাম জীবন, নাকি আমরা সত্যি সত্যি বলবো যে 60% রোগ যখন তিনিই নিয়ে আসেন তাহলে জলের অপর নাম মৃত্যু? আসলে জিনিসটা হচ্ছে কি, যে আমরা সেই ছেলেটাই ভালো যে পড়াশোনা করে, কথা শোনে, আবার সেই ছেলেটা খারাপ যে কথা শোনে না, পড়াশোনা করে না। সেই জলটাই ভালো সে যখন আমার জীবন বাঁচায়, সেই জলটাই খারাপ যখন সে আমার জীবন হানি করে। তাহলে সেই জন্যে এই জলকে যদি আমরা সুন্দর সুষ্ঠু রাখি, আমার ছেলেটাকে যদি আমি সুন্দর সুষ্ঠু রাখি, আমার মেয়েটাকে যদি আমি পরিশীলিত রাখতে পারি, সেটাই হবে আমার চিন্তাভাবনা। তাহলে আজকের আলোচনা জল দিবসের প্রাক্কালে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমাদের রজতবাবু বললেন যে আমাদের দক্ষিণ ভারতে জলের পরিমাণ কমে যাচ্ছে, এবং তার গুরুত্বপূর্ণ কারণ তিনি বললেন। আরেকটা কারণ আছে যে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের যে স্ট্রাকচার, গঠনগত যে পার্থক্য আছে, দক্ষিণ ভারতটা একদম সিল্ড রিজিয়ন, কঠিন শিলা দিয়ে তৈরি, সেই জন্য তার ভেতরে জল ঢোকে না। আর আমার উত্তর ভারতের যে ভূমিভাগ, এটা পাললিক শিলা দিয়ে গঠিত, তাই এর ভেতরে জল ঢোকার মতো একটা পোরোসিটি বা সচ্ছিদ্রতা এখানে অনেক বেশি আছে। তাই উত্তর ভারতে একটু বেশি জল ঢোকে, দক্ষিণ ভারতটা গোটাটাই মানে সমস্ত মতবাদ তোমরা এখন পড়নি, সেটা নিচের দিকে আছে কেন, তার ঘনত্ব বেশি বলে। তাই জিনিসটা দাঁড়াচ্ছে কি, যে সেখানে জলের যে অভাব, কদিন আগে পর্যন্ত দেখা গেছে, এখন সেখানে রেন ওয়াটার হারভেস্টিং করা হচ্ছে। রেন ওয়াটার হারভেস্টিং মানে আমরা মাছ চাষ করি, আমরা ধান চাষ করি, আমরা গম চাষ করি, আম চাষ করি, বলছে বৃষ্টির জলে চাষ করতে হবে। বৃষ্টির জলের চাষ কিরকম জিনিস না, বলছে আমাদের এই যে বিশাল একটা ঘর আছে, ঘরের বিরাট একটা ছাদ আছে, তাহলে সেই ছাদে বৃষ্টির জল এসে পড়ছে, আমরা যদি ড্রামে করে সেই জলটাকে বজায় করে রাখতে পারি, কোনো একটা আন্ডারগ্রাউন্ডে যদি জলটাকে রাখতে পারি, কোনো একটা পুকুরে যদি জলটাকে রাখতে পারি, তাহলে সেই জলটা সারা বছর চলবে। এক্ষুনি কেরালা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে, যে জল রক্ষা করার জন্যে তারা রেন ওয়াটার হারভেস্টিং করছে। মানে ঘরের উপরে যে জল, সেই জলটাকে সঞ্চয় করে তারা 12টা বড় ট্যাঙ্কিতে করে জল রেখে দিচ্ছে, 12 মাসে 12টা ট্যাঙ্কি জল তারা ব্যবহার করছে, এবং নিজের ঘরের ছাদের উপরের যে জল, সেই জলটুকু তারা ব্যবহার করে সারা বছর চালিয়ে দিতে পারছে। অনেক দিন আগের কথা বলছি, যখন অনেক ছোট ছিলাম, টিউবওয়েল যখন অত ছিল না, তখন অনেকেই কাপড় বেঁধে তার উপরে একটা শাঁক টাক দিয়ে দিয়ে সেই জলটাকে নিচে ধরতেন, সেই জলটা খাওয়ার জন্য ব্যবহার করা হতো। ঠিক একই রকমভাবে আজকে তার আরেকটু উন্নত পদ্ধতিতে রেন ওয়াটার হারভেস্টিং হচ্ছে। আগামী দিন গোটা ভারতবর্ষে এটা চলবে, এবং নিশ্চিতভাবে এটা আগামী দিন আমাদেরকে একটা দিশা দেখাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, যে আমাদের একটা মোবাইল আছে, এই মোবাইলটাতে চার্জ থাকে, যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা এটাতে কথা বলতে পারি, চার্জ না থাকলে এটাতে কথা বলা যায় না। রজত স্যার বলছিলেন যে মাটির জল কমে যাচ্ছে, তাহলে মাটির জল কমে যাচ্ছে মানে এই যে মোবাইলে যে চার্জ, সেই মানে ওয়াটার চার্জ কমে যাচ্ছে, মানে আমার মাটির ভেতরে ওয়াটারের চার্জ কমে যাচ্ছে। তাহলে এই চার্জ না থাকলে গাছ সেখানে বাড়বে না, এই জলের চার্জ না থাকলে মানুষের জীবন বাঁচবে না। তাহলে এই চার্জ বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে,
না জলটাকে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, সচেষ্টা হতে হবে। তাই সরকারও কিছু কিছু পদ্ধতি নিচ্ছেন। জল ধরো জল ভরো যে পদ্ধতি যেটা নিচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। সেটাতে কি করা হচ্ছে যে গত 19 সালের আগে পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গ্রামে 10টা 12টা করে পুকুর কাটা হতো সরকারি টাকাতে। আমাদের মনে হতো যে বোধহয় সেই কাজটা লোককে সাহায্য করার জন্য, কিন্তু জিনিসটা সেটা নয়। লোককে সাহায্য করার যতটা তার থেকে বেশি পরিমাণে জল ধরে সেটাকে কাজ করার জন্য জল রাখাটাই তার গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি ছিল। এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষে চলছে, কিছু কিছু জায়গায় বন্ধ আছে। আগামী দিন নিশ্চিতভাবে জল ধরো জল ভরো প্রকল্প একটা গুরুত্বপূর্ণ জিনিস নেবে। আজকে যেহেতু আমরা হলুদবাড়ি হাই স্কুলে বসছি, তাহলে এই চার্জ সম্বন্ধে তোমাদেরই মতো একজন ছাত্র আমাদের এই স্কুলে ছাত্র ছিলেন, ডক্টর শিবনাথ মাইতি। তিনি গোটা পৃথিবীর উপরে 67টা পেটেন্ট আবিষ্কার করেছেন। কটা? 67টা পেটেন্ট আবিষ্কার করেছেন, নতুন নতুন জিনিস আবিষ্কার করেছেন। তিনি একটা জল কবচ আবিষ্কার করেছেন যার ওজন 120 গ্রাম। সে 120 গ্রাম ওজনের একটা বেল্ট একজন 100 কেজি ওজনের একজন লোক যদি বেঁধে রাখেন, সে অনেক চেষ্টা করলেও ডুবে মরতে পারবে না। তিনি 1 ফুট বাই 1 ফুট একটা জায়গার উপরে একটা সোলার ট্রি আবিষ্কার করেছেন, যেটা থেকে প্রত্যেক দিন 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। আর আজকের আলোচনার মুখ্য বিষয় যেটা জল সংরক্ষণ, সেটা নিয়ে তিনি কিন্তু রেন ওয়াটার চার্জিং এর একটা যন্ত্র আবিষ্কার করেছেন। অর্থাৎ আমরা প্রত্যেক বছর আমাদের যে বর্ষার জল হয়, সেই বর্ষার জলের 90% জল আমাদের ব্যবহারে বা কাজে লাগে না। 10 ভাগ মাত্র ধান চাষ প্রভৃতিতে কাজে লাগে। 80 থেকে 90 ভাগ জল খাল দিয়ে নদীতে চলে যায়। তাহলে খাল দিয়ে নদীতে চলে গেলে কি হয় না, সেই জলটা নষ্ট হয়ে যায়। ডক্টর শিবনাথ মাইতি বাবু কি চাইছেন না, ডক্টর শিবনাথ মাইতি বাবু চাইছেন যে ঠিক মোবাইল যেরকম করে চার্জ করা হয়, একটা চার্জার থাকে, তিনি একটা চার্জার আবিষ্কার করেছেন। সেই চার্জারটাকে লাগালে আমাদের যেরকম সাবমার্সিবল বসাতে হলে একটা 2 লাখ টাকা লাগে, সেই চার্জারটা বসাতে হলে 3 লাখ টাকা লাগবে। সেই চার্জারে কি কাজ করবে না, আমাদের এক্সেস ওয়াটার যেটা বাড়তি যে জলটা যেটা খাল দিয়ে সমুদ্রে চলে যাচ্ছে, সেই জলটাকে কিন্তু একদম মাটির নিচে পৌঁছে দেওয়া যাবে। অর্থাৎ মাটির নিচে স্পঞ্জের মতো যে জায়গাটা আছে, পোরোসিটি বলছি, সচ্ছিদ্র যে সমস্ত জায়গা, সেই সচ্ছিদ্র জায়গাতে জলটা ধরা থাকে। আর সেই চার্জার দিয়ে জল চলে যাবে সেই স্পঞ্জের মতো জায়গাতে, সেইখানে গিয়ে জমবে এবং পরবর্তীকালে সেটাকে ব্যবহার করা হবে। আজকে যদি তোমরা একটু দেখো, বিভিন্ন টিউবওয়েলের ধারে, বিভিন্ন সাবমার্সিবলের ধারে একটা করে গর্ত খোঁড়া হচ্ছে। গর্ত খুঁড়ে সাবমার্সিবলের জলটাকে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে, তার উপরে একটা ঢাকনা আছে, সব জায়গায় দেখতে পাচ্ছ। সেটাও কিন্তু যে মানে ভূগর্ভস্থ জলকে চার্জ করার একটা গুরুত্বপূর্ণ সরকারি বন্দোবস্ত। প্রত্যেকটা টিউবওয়েলের পাশে সেই চার্জিং সেন্টার বসানো হচ্ছে, প্রত্যেকটা সাবমার্সিবলের পাশে বসানো হচ্ছে। তাতে শুধুমাত্র সেই মেশিনটা নেই, মানে শিবনাথ মাইতিবাবু যে মেশিনটা দিয়েছেন সেটা নেই। তাতে কি হবে না, জলটা শুধুমাত্র ভেতরের দিকে চলে যাবে, এটা শোকপিট হিসাবে নিচের দিকে যাবে। তাহলে আমাদেরকে জল বাঁচাতে হবে, জল রক্ষা করতে হবে, আর তা না হলে হবে না। আর এই জল রক্ষা করা বা জলের আজকের সে প্রয়োজনীয়তা আসছে কেন না, জলের প্রয়োজনীয়তা আজকের আসছে যে জল কমে যাওয়ার গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে কি না, আমাদের গাছ কমছে। গাছ কমছে কেন? একই জিনিস, বৃষ্টিপাত কমছে বলে গাছ কমছে। আর আস্তে আস্তে করে আমরা যদি একটু স্টাডি করে নিই, 1947 সালে আমাদের মোট বনভূমির পরিমাণ ছিল 51%। আর আজকে যদি আমি দেখি, তাহলে আমি দেখব বনভূমির পরিমাণ কমতে কমতে হয়েছে 17%। অর্থাৎ 1947 সালে ভারতবর্ষের লোকের সংখ্যা ছিল কত? 1947 সালে ভারতবর্ষের লোকের সংখ্যা ছিল 33 কোটি। তাহলে 33 কোটি লোকে বনভূমির পরিমাণ ছিল 51%। আজকের জনসংখ্যা কত?
আজকের জনসংখ্যা 140 কোটি। তাহলে যখন 3 4 12 4 গুণের বেশি লোক সংখ্যা বাড়ছে, তখন বনভূমির পরিমাণ কিন্তু কমে 51% থেকে নেমে 17% হয়ে গেছে। তাই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কমছে, বনভূমির পরিমাণ কমছে, তাপমাত্রার পরিমাণ বাড়ছে। আমরা হলুদবাড়ির মতো গুরুত্বপূর্ণ জায়গাতে যে তাপমাত্রা কখনো দেখিনি, সেটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। তাহলে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলুদবাড়িতে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বিশ্ব উষ্ণায়নের কুফল। আমাদেরকে গাছ লাগাতে হবে, জল বাঁচানোর জন্যে গাছ লাগাতে হবে। আমি বললাম যে মাটির নিচে একটা পোরোসিটি, সচ্ছিদ্রতা আছে, সেই সচ্ছিদ্র স্পঞ্জের মতো জায়গায় জলটাকে আমাদের ধরে রাখতে হবে, আর জল ধরে রাখার জন্য গাছ রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে, কিন্তু যেহেতু আমি জানি যে আমাদের অনেকটা শোনা বেশ কষ্টের, কিন্তু আমি চাইছিলাম যে সেকেন্ড যে টপিকসটা উনি দিয়েছেন সেটা নিয়ে হালকা একটা আলোচনা করব বলে। আমি সবার জন্য বলবো যে জলের ব্যবহার, সবাই যেরকম বললেন, আমাদেরকে পরিমিত জলের ব্যবহার করতে হবে, ভূগর্ভস্থ জল রক্ষা করতে হবে, তাতে আমরা বাঁচবো। আর আমরা 5-এর কতজন আছি একটু হাত তোলো। 5-এর কেউ নেই। তাহলে খুব সুন্দর হয়েছে যে আমরা 6-এর যারা আছি আমরা সবাই বড়, মানে তুমি আমি প্রায় একই লেভেলের, কেন আমরা সবাই জানি। তাহলে আজকে স্যার বলছেন 8টা থেকে কত সময় পর্যন্ত? 8টা থেকে 9:30, 8:30 থেকে 9:30, 1 ঘন্টা মাত্র আমরা বিদ্যুতের অপচয় রোধ করব। এটা গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা 6-এ যারা আছো তারা সবাই জেনেছো, হ্যালো, আমরা 1 ঘন্টায় সাশ্রয় করব। তাহলে জিনিসটা হচ্ছে কি, 6-এ যারা আছি তারা স্থানীয় সময় পড়েছি, 6-এ যারা আছি তারা ভ্রমণ সময় পড়েছি। তাহলে আমি শুধু 5 মিনিট তোমাদের নেব। জিনিসটা কি, তাহলে আমরা বলছি স্থানীয় সময় কাকে বলে না, আমার মাথার উপরে সূর্য এলে সেটাকে 12টা ধরে আমরা যে সময় নির্ধারণ করছি সেটা হচ্ছে স্থানীয় সময়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে আমার মাথার উপরে সূর্য এলে সেটাকে 12টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করছি। আর কোনো দেশের মাঝ বরাবর যখন যে রেখার উপরে সূর্য আসে সেটাকে গোটা দেশের সময় হিসাবে নির্ধারণ করি, সেটাকে প্রমাণ সময় বলি। হয়তো জিনিসটা একটু কঠিন হবে, কিন্তু আমি বলছি আমরা যদি ইচ্ছা করি এই টাইম জোনটাকে যদি একটু পাল্টে দিই, তাহলে কিন্তু আমরা এই বিদ্যুৎ সঞ্চয়টা অনেক করতে পারবো। তোমাদের হয়তো একটু মাথার উপর দিয়ে চলে যাবে। জিনিসটা হচ্ছে আমাদের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভারতের যে দ্রাঘিমাগত পার্থক্য, সেটা কিন্তু 29.5 ডিগ্রি, অর্থাৎ 67 ডিগ্রি থেকে 97 ডিগ্রি পর্যন্ত আমাদের দ্রাঘিমা রেখা। প্রত্যেক 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে এখানে প্রায় 3 4 12 120 মিনিট সময়ের পার্থক্য। যখন আসামের শিলচরে যখন সূর্য উঠছে, সেখান থেকে গুজরাটে সূর্য উঠছে কিন্তু 2 ঘন্টা পরে। আসামে যখন সূর্য উঠছে 6টায়, তখন কিন্তু গুজরাটে 4টে বাজে। 2 ঘন্টা সময়ের পার্থক্য। আমরা এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিটে সময় নির্ধারণ করছি। এটা যদি আমরা 3টে টাইম জোন করে দিই, তাহলে কিন্তু প্রত্যেক দিন আমরা, মানে আমার স্কুলটা আরম্ভ হবে ঠিক যে সময়, গুজরাটের স্কুলটা আরম্ভ হবে ঠিক 1 ঘন্টা পরে, আসামের স্কুলটা আরম্ভ হবে 1 ঘন্টা আগে, এবং সবার ঘড়ি কিন্তু নির্দিষ্ট টাইম জোন ধরে চলবে। বিষয়টা হয়তো বুঝতে হলে আর একটু লাগবে, কিন্তু যদি স্ট্যান্ডার্ড টাইমটা আমরা ইন্ডিয়াতে যদি 3টে করে দিই, তাহলে প্রত্যেক দিন আমরা 1.5 ঘন্টা করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো, স্কুল অফিস সব জায়গাতে। কেন না, 2 ঘন্টা সময়ের পার্থক্য হওয়ার জন্য পশ্চিম দিকে যে সমস্ত রাজ্যগুলো, তারা 2 ঘন্টার বেশি সময় কারেন্ট চালিয়ে তাদের অফিস চালাতে হয়।
সূর্য ডুবে যায়। সেই জন্য আমরা যদি ঠিকঠাক করে টাইম জোনটাকে ঠিক করতে পারি তাহলে বিদ্যুতের সাশ্রয় আমাদের হবে। বিষয়টা একটু কঠিন, একটু বোঝার মতো। যারা অফিসার লেভেলে আছে, যারা পরিচালনের বিষয়ে আছে, তারা যদি ব্যাপারটা দেখে তাদেরকে বুঝিয়ে দিলে কিন্তু চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের যেটা আমরা নিয়ে আলোচনা করলাম, জল নিয়ে। জল আমাদেরকে বাঁচাতেই হবে, আর জল বাঁচলে জীবন বাঁচবে। নিশ্চিতভাবে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা রাজীব বাবু সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা শেষ করছি। নমস্কার।